এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই খুব ভালো আছো। যারা একটু একটু ভালো একটু খারাপ আছো আমার মতো, তাদেরকে বলবো লড়ে যাও। উই আর টুগেদার ইন দিস। একটাই জীবন, ভালো করে বাঁচতে হবে। দেবলিনার জীবনযাপনে তোমাদের সকলকে স্বাগত জানাই। একটু দেরি করেই ব্লগটা স্টার্ট করছি, কারণ সকালবেলা থেকে কাজের একটু প্রেশার ছিল। আর সত্যি কথা বলতে গেলে কাজের মধ্যে এতটাই এনগ্রসড হয়ে গেছিলাম যে ক্যামেরা হাতে তুলে নেওয়ার মতো সময় আমার ছিল না। অ্যান্ড আরেকটা স্যাড নিউজ হচ্ছে, মায়ের শরীরটা ভালো নেই। মানে কালকে আই ডোন্ট নো, হয়তো একটু পিঠে পুলি খাওয়া হয়েছে, যেগুলো তো মার এগুলো একদমই বারণ। তো মার একটু জামাপড়া ঢেকুর উঠছিল, শরীরটা খুব একটা ভালো লাগছিল না। তো বললো আজকে আমি লাঞ্চ করবো না, লাঞ্চটা স্কিপ করবো। অ্যান্ড ঠিক আছে, তাই করো। একবেলা না খেলে কোনো অসুবিধা হবে না, জাস্ট মেক শিওর যে সুগারের মেডিসিনটা খেও না। তো আমিও সকালবেলা থেকে মানে সকালবেলা ও বাড়ি থেকে সকালবেলা ও বাড়ি থেকে রুটি দিয়েছিল, তো রুটি আর তরকারি খেয়েছি। ওটাতেই আমার খাওয়া হয়ে গেছে। আর খুব ভালো রোদ্দুর উঠেছে আজকে, সানি ওয়েদার। তো আমার তো সানি ওয়েদার খুব ভালো লাগে, তো সানি ওয়েদারের জন্য মনটাও বেশ ভালো আছে। আর একটা অনেস্ট কনফেশন, সেটা হচ্ছে আজকে আমি হয়তো চানটা স্কিপ করব। তার কারণ হচ্ছে আমার চুলে প্রচণ্ড জল বসছে। অ্যাকচুয়ালি শ্যাম্পু দেওয়া হয়নি, তো সেই তোমাদের সাথে দেখিয়েছিলাম শ্যাম্পু দেওয়া, তারপরে আর শ্যাম্পু দেওয়া হয়নি। কিন্তু শ্যাম্পুটা দিতে হবে। আমার চুলে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে শ্যাম্পু না দিলে চুলে প্রচণ্ডভাবে জল বসে, এবং সেখান থেকে আমার গলা ব্যথা এবং অ্যাজমার প্রবলেমটা আবার রিভাইভ করে। তার জন্য আমি আজকে ডিসাইডই করলাম যে আজকে আমি চান করবো না, চানটা স্কিপ করবো। কালকে দেখছি, কালকে বা পরশু দিনকে, কালকে তো চান করতেই হবে ডেফিনেটলি, আজকে না করলে। কিন্তু কালকে হয়তো শ্যাম্পুটা দেবো না, রবিবার দিনকে শ্যাম্পু দিয়ে নেবো। আর শ্যাম্পু দিলে আর অতটা প্রবলেম হবে না। শ্যাম্পু দিয়ে নিলে চুলটা আবার ঠিক হয়ে যাবে, তখন আর গলার প্রবলেমটা হবে না। তো সানি ওয়েদার আর লাঞ্চে কী আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। মারকে একবার এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বেচারা শুয়ে আছে আজকে সকাল থেকে, আর উঠতে পারিনি। তো দাঁড়াও দেখাচ্ছি। লাঞ্চের টাইম এসে গেছি আমি এখানে। আজকে মার এলো না, এটা বোধহয় আমার জিরের জল। এটা তো বাড়ি থেকে তোমার খাবার দিয়েছিল, সেইটা দেখছি কী আছে না আছে। এটা হচ্ছে মাছের ঝাল, এটা আছে। আর এটা হচ্ছে মুসুরির ডাল সেদ্ধ, যেটা আমরা বরাবরই খাই আর কি। আলু হচ্ছে সেদ্ধ, যেটা আমি এখন খাবো না। আর এটা হচ্ছে ভাত। এখন আর মাখতে ইচ্ছে করছে না, আমি জাস্ট ডাল আর মাছ দিয়ে খেয়ে নেবো। তো যাই হোক, তোমরাও খেয়ে নাও, সঠিকটা খাও, বেছে খাও, ভালো খাও। আমিও খেয়ে নিই, মা আজকে এখানে নেই, তাই জন্য আমার মনটা খুব খারাপ লাগছে। মা শুয়ে পড়েছে, তো বেচারা ঘুমোচ্ছে যখন, আমি আর ডাকিনি। তো চলো আমি খেয়ে নিই, তোমরাও খেয়ে নাও। আর এই যে ঠাকুর দেওয়া হয়ে গেছে। আর আজকে জায়গাটা একটু খালি খালি লাগছে, মা শুয়ে আছে বলে। তো যাই হোক, চলো আমি খেয়ে নিই, তারপরে আবার আসছি তোমাদের সাথে। খেয়ে নিয়েছি, লাইট অফ করে দিয়েছি, আর এই যে সমস্ত কিছু ঢাকাও দিয়ে দিয়েছি। জাস্ট এইটা আমি নিয়ে যাবো, কারণ এটা হচ্ছে আমার জিরের জল, এটা নিয়ে যেতে হবে। আর এটা আমার সাইকিয়াট্রিক মেডিসিন, এটা আয়রন ট্যাবলেটস। আর এইখানে আছে হচ্ছে মার হজমের ওষুধ। তো এই তিনটে মাকে বিছানায় গিয়ে দিয়ে আসবো। তো মা তো বুঝতেই পারছো আজকে কিছু করতে পারছে না। তো সোফাটা আবার একটু অগোছালো হয়েছে, ওটাকে ঠিক করতে হবে। যাই হোক, ওটা আমি পরে করব। ঠাকুরের জায়গার লাইটটা এখনও জ্বেলে রেখেছি, কিন্তু এই লাইটটা আমি নিভিয়ে দিয়েছি। জানলাটা তো, পর্দাটা খোলা থাকলে আলো আসে। তো চলো মাকে দিয়ে দিই ওষুধগুলো। ওদেরকে বলছিলাম আজকে খুব সুন্দর রোদ্দুর উঠেছে, একদম ঝকঝকে তকতকে রোদ্দুর, বেশ ভালো লাগছে। মা ফাইনালি উঠে ওষুধগুলো খেলো। এখন শুধু এই মাল্টিভিটামিন বলো বা হজমের ওষুধ যেটাই বলো, মানে এটা দুটোরই কাজ করে। তো সেই ওষুধটা মা খাচ্ছে। আর এগুলোর সাথে কিন্তু একটা ডিসক্লেমার দিয়ে দিই, খাওয়ার কোনো মানে যোগাযোগ নেই। না খেয়েও এই ওষুধগুলো কিন্তু খাওয়া যায়, কিন্তু ওষুধগুলো খাওয়া যেরকম আয়রন, চা জল খাবার খেয়েও, বিস্কিট খেয়েও খাওয়া যায়। হজমের ওষুধ তো তাই, ডেফিনেটলি হজম না হলে খাওয়া যায়, বা খাওয়ার পরে খাওয়া যায়, বা খাওয়ার আগেও খাওয়া যায়। আর তোমার সাইকিয়াট্রিক ওষুধটার সাথেও খাবারের কোনো সম্পর্ক নেই, তাই জন্য মাকে দিলাম। নাহলে কিন্তু আজকে এই মেডিসিনসগুলো আমি দিতাম না, যেরকম সুগারের মেডিসিন মাকে দিইনি। তো চলো, পরে আবার কিছু হলে তোমাদের সামনে আসছি। মা এখন উঠেছে, একটু চা খাচ্ছে। আর আমাকে, হ্যাঁ এই যে মায়ের চা, এই যে এই যে সুজি, এখন একটু সুজি খাচ্ছি। এতটা অবভিয়াসলি খাবো না, একটুখানি খাবো, খেয়ে রেখে দেবো। তো এখন বাজে প্রায় 9:30, আমি ও বাড়ি থেকে এলাম। কেন এত দেরি হচ্ছে সেটা তোমাদেরকে পরে বলছি। মা এখন মাছের ঝাল গরম করছে, আর আজকে আমাদের মাছের ঝাল আর ভাত, এই হচ্ছে সিম্পল ডিনার। আর কি কারণে ডিম সেদ্ধও রয়েছে, আর কি কারণে এত লেট সেটা তোমাদেরকে পরে এসে জানাচ্ছি। প্লিজ স্টে টিউনড।
তো কদিন ধরেই ভাবছিলাম যে বিছানার চাদরটা চেঞ্জ করা হচ্ছে না, চেঞ্জ করতে হবে। তো আজকে আমি ভাবলাম না, ফাইনালি গেতমি করে তো লাভ নেই, যখন করতে হবে তখন করি। মা বললো যে চল আমিও তোর সাথে একটু হেল্প করি। বললাম ঠিক আছে চলো, তুমি শরীরের দিক থেকে পারবে? তো বললো হ্যাঁ আমি পারবো, তুই একা করিস না। বললাম ঠিক আছে চলো তাহলে দুজনে একসাথে করি। দুজনে একসাথে কাজ করলে কি, হাতে হাতে কাজ করে দিলে তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। তাই আমি বললাম ঠিক আছে, তুমি যখন হেল্প করতে চাইছো তাহলে করো। তো মা একটু টুকটাক আমাকে হেল্প করে দিচ্ছিল, আর আমি বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম। আজকে মন মেজাজ একদমই ভালো নেই। ও বাড়িতে সন্ধ্যেবেলায় গেছিলাম, জেঠুর কাশিটা আবার বেড়েছে এবং কথা আবার জড়িয়ে যাচ্ছে। পালমোলজিস্ট যিনি ডক্টর বিডব্বু নামের 200 ইনহেলারটা দিয়েছিল, সেটাতে কাজ কতটা হচ্ছে আমরা নিজেরাও বুঝতে পারছি না। তো একজন পালমোলজিস্টকে কনসাল্ট করতে হবে অ্যাপোলো ক্লিনিকে। তিনি আমাদের কাছাকাছি অ্যাপোলো ক্লিনিকে আসেন। তো তাকেই আবার দেখানো হবে, ডক্টর রিতম চক্রবর্তী। তো প্লিজ তোমরা একটু প্রার্থনা করো যেন একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। মন মেজাজ একদমই ভালো ছিল না, কিন্তু কাজগুলো তো করতে হবে, দ্য শো মাস্ট গো অন। বুঝতেই পারছো দুদিক থেকেই মানে মরার ওপর খাড়ার ঘা যেটাকে বলে। আমার মার একই শরীর খারাপ ছিল, সেটা এবেলা একটু বেটার আছে, কিন্তু মা এবেলা খেয়েছে। কিন্তু যেটা ব্যাপারটা হচ্ছে, যেটা তোমাদেরকে জেঠুর ব্যাপারে বললাম, জেঠুকে নিয়ে মানে আমরা যথেষ্ট চিন্তায় রয়েছি। এবং সত্যি কথা বলতে এই অবস্থায় ব্লগ করাটা জাস্ট পসিবল নয়। আমি জানি না আজকের পরে আবার কবে আমি ব্লগ করতে পারবো, কারণ সত্যি কথা বলতে গেলে এই হসপিটালে যাচ্ছি, ডাক্তার দেখাচ্ছি, এই ব্লগসগুলো না আমার সিরিয়াসলি করতে ভালো লাগে না। এবং এগুলো প্রচণ্ড একান্ত ব্যক্তিগত এবং ব্যাপার, এবং আমার মনে হয় না যে কারোর এগুলো দেখতে ভালো লাগবেও। তাই জন্য আমি এগুলো দেখাবো না, এবং আমি দেখাতে চাইও না। আমি জানি না জেঠু আস্তে আস্তে সুস্থ হলে তারপর আমি নতুন করে আবার ব্লগ করতে পারবো, আশা করছি। তাই আমি জানি ইউটিউবের কিছু অ্যালগোরিদম থাকে, কিছু ব্যাপার থাকে যে রেগুলার ব্লগস দিতে হয়, কিন্তু মানুষের জীবনের ওপরে তো কিছু নয়। তাই জন্য আমি কদিন হয়তো ব্লগ দেওয়া থেকে বিরতই থাকবো, এবং তাতে যদি আমার চ্যানেলটা অ্যাফেক্টেড হয় তো হবে। সবটাই আমি ঈশ্বরের উপরে ছেড়ে দিচ্ছি। সত্যি কথা বলতে গেলে ঈশ্বরের প্রতি ভরসা রেখে আমি সমস্তটা করছি। সবাইকে একান্ত রিকোয়েস্ট করব, প্লিজ আমার জেঠুর জন্য প্রার্থনা করবেন, জেঠু যেন সুস্থ থাকে, ভালো থাকে, আমার মা যেন সুস্থ থাকে, ভালো থাকে, অ্যাক্টিভ থাকে। যেমনভাবে মাকে তোমরা বিগত কিছু ব্লগসে দেখেছো, ঠিক সেভাবেই যেন মা হাসি ঠাট্টা আনন্দে এবং নিজের কথোপকথনের মধ্যে দিয়ে তোমাদেরকে এন্টারটেইন করতে পারে, তোমাদের সাথে কথোপকথন চালিয়ে যেতে পারে, এবং আমার জেঠুও যেন যত তাড়াতাড়ি পারুক সুস্থ হয়ে উঠুক। আমার ব্লগটা অ্যাকচুয়ালি আমি শুরু করেছিলাম সকালবেলা, এবং বিশ্বাস করো আজকে সন্ধ্যেবেলার পর থেকে বা বিকেলবেলার পর থেকে আমার একদম ইচ্ছে করছিল না ব্লগটা আর কন্টিনিউ করতে। আমার ইচ্ছেই করছিল না যে আমি ব্লগটা দিই, কিন্তু আমি মনে করলাম যে যেহেতু আমি ব্লগটা শুরু করেছি সেহেতু শেষ করাটা জরুরি। তাই এই জন্য আমি ব্লগটা শেষ করলাম, নাহলে আমি ব্লগটা হয়তো শেষ করতাম না, এই ব্লগটা পোস্টও হতো না। তো যাই হোক, যতটুকু যাই করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। মা কিছু বলতে চাইছে, তো তারাও মায়ের দিকে ঘোরাচ্ছি। তো আমি আজকে সারা সকাল তোমাদের সঙ্গে কোনো কথা বলতে পারিনি, বলার ইচ্ছা থাকলেও আমার উপায় হয়ে ওঠেনি। তার কারণ কালকে রাত্রির থেকে আমার একটা শরীরে অস্বস্তি হতে লাগলো। অস্বস্তিটা কি, আমি হয়তো একটু বেশি খেয়ে ফেলেছিলাম, কারণ রুটি খাওয়া আমার অভ্যেস না। কালকে একটা রুটি খেয়েছি, তারপরে ডিম সেদ্ধ খেয়েছি, যা যা খাবার খেয়েছি, কিন্তু তাতে আমার মনে হচ্ছে ফুডের ইনটেকটা বেশি হয়ে গেছে, ইনডাইজেশন হয়ে গেছে। তার ফলে রাত্রিবেলায় দেখি একটা বাজে ঢেকুর উঠছে। তো আমার ঘরে তো সব রকমের মেডিসিন সব সময়ের জন্য আছে। আমি রাত্রিরে উঠে তাড়াতাড়ি আমার হজমের ওষুধ খেয়ে নিলাম, তারপরে সকালে উঠেও দেখলাম সেটা ঠিক হয়নি। আবার সকালে একবার হজমের ওষুধ খেলাম। একটু চা খেতে ভালোবাসি, আমি সারাদিনে 2 কাপ চা খাই, এবং আমার রান্নার মেয়েটাকেও বলেছি আজকে আমার জন্য রান্না করিস না, আমি সারাদিনে কিছু খাবো না। তো আমার এমন দুর্ভাগ্যের কপাল, আমার একটা 5 বছরের ছোট নাতনি আছে, সেও শুনেছে, শুনে খাবে। তো যাই হোক, সব মিলিয়ে দিনটা একটা ডিস্টারবেন্সের মধ্যে কেটে, এবং রাত্রিরে জেঠুর শরীর খারাপ। তারপরে আমার ভাসুরকে নিয়ে আমরা একটা নাস্তানাবুদ অবস্থার মধ্যে আছি। যেহেতু তার এজটা অনেকটা হয়েছে, অথচ তার কাশিটা কমছে না, সর্দিটা কমছে না, আমরা খুব দুশ্চিন্তার মধ্যে আছি। কতক্ষণে মানুষটাকে সুস্থ করব এবং স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনবো, সেই মানুষটাও আমাদের জন্য চিন্তা করছে যে আমার কিছু হলে বুলি আর প্রতিমা এই দুজন ছোটাছুটি করে। তো এই অবস্থা, মানসিক অবস্থা খুব খারাপ।
তো দেখতেই পাচ্ছ মারও কাশি হচ্ছে। তো এখন এই নিপা ভাইরাস করে মানসিক একটা ডিস্টারবেন্সের মধ্যে আছি, কারণ কার কখন লাগবে, কার কখন কি হবে, এবং তার থেকে আমাদের ছড়াবে কিনা। আর ওই মানুষটা যেহেতু বয়সটা অনেকটাই বেশি, ওই মানুষটাকে এখন রিকভার করে তোলাটা আমাদের পক্ষে বেশ কঠিন সাধ্য এবং চ্যালেঞ্জিং, কিন্তু তবু আমাদের করতে হবে। মানুষটা আমাদের অত্যন্ত প্রিয় এবং অত্যন্ত আদরের। ভাসুর যা মানুষের, ভাসুর ননদ দেওর মানুষের আদরের হয় কিনা আমার জানা নেই, কিন্তু আমার ভাসুর ননদ দেওর এরা আমাদের অত্যন্ত প্রিয় এবং অত্যন্ত আদরের, আর আমরাও তাদের অত্যন্ত স্নেহের, অত্যন্ত ভালোবাসা। তাদের কিছু হলে আমাদের যেমন কষ্ট হয়, আমাদের কিছু হলে তাদের তেমন কষ্ট হয়। আমি রাত্রিবেলায় পুরোনো বাড়িতে যাই, কিন্তু নতুন বাড়িতে যেতে পারি না, কেননা গেলেই দাদা বকুনি দেবে, তুমি একটা হার্ট ফেলিওর পেশেন্ট, তুমি কেন ঠান্ডায় বেরিয়েছো, তোমার যদি কিছু হয় আমি হারিয়ে যাব, আমাকে কে দেখবে। আমি সেই থেকে আর সন্ধ্যেবেলায় ও বাড়িতে যাই না, দিনের বেলায় যাই, কথা বলি, কি ভালো মন্দ জিজ্ঞাসা করি, তারপরে মেয়েকে বলি দেখ কি করলে রিকভার করা যায়। মেয়ে সন্ধ্যাবেলায় গেছিল, যেটুকে দেখেছে, তারপরে ওর দিদির সঙ্গেও কথা বলেছে। তা আমি বললাম একটা গাড়ি বলে দিই, এখান থেকে আমার বাড়ি থেকে 1 কিলো ক্লিনিক, বেশি দূর না, কিন্তু ওই মানুষটাকে অটোতে বা টোটোতে নিয়ে গিয়ে সে ছেড়ে দেবে, তারপরে আবার মানুষটাকে আনতে হবে, সেটা সম্ভব না। তার থেকে একটা গাড়ি ভাড়া যাই, যা একটা গাড়ি করে নিই। আর এখন যেহেতু এটা বিয়ের মাস, গাড়ি বললেই গাড়ি পাওয়া যায়। তো আমার যে ছেলেটি আমাকে নিয়ে বারবার যাতায়াত করে, সেই ছেলেটিকে আমি বললাম বলে দে, যদি জেঠু দিতে না পারে আমি গাড়ি ভাড়া দেবো, কিন্তু জেঠুর যেন কোনো কষ্ট না হয়, আর তোর সঙ্গে আমি যাব। ও বলছে মা প্রচুর ফাইল কাগজ পত্র, আমি যাবো এখান থেকে এইটুকু। হ্যাঁ, কিন্তু আমি মাকে বারণ করছি যেতে, যে আমি পুরোটা হ্যান্ডেল করে নিতে পারবো। তো যাই হোক, এই কথোপকথন তো চলতেই থাকবে, তোমরা শুধু প্রার্থনা করো জেঠু যাতে ভালো থাকে, সুস্থ থাকে। তো আজকে আমরা এইটুকুই রাখছি, সবাই ভালো থেকো। মা গুড নাইট বলে দাও সবাইকে। Good night সবাইকে। আর সবাই একটু আমার দাদার জন্য প্রার্থনা করো। আমার দাদা ভীষণ আদরের, ভীষণ ভালোবাসা, ওই মানুষটা। এবং আমার মায়ের জন্যও প্রার্থনা করো যাতে মা সুস্থ থাকে। দেখছো তো, একটা মানুষ শুয়ে শুয়ে ব্লগ করছে, মানে তার ব্লগ করার ইচ্ছা আছে কিন্তু করতে পারছে না উঠে বসে। আজকে আমার শরীরটা খুবই অসুস্থ, তো ঠিক আছে, তারপরে আবার দাদার জন্য চিন্তা। ব্লগটাকে আমি আর বেশি বড় করছি না। আশা করি তোমাদের এই ব্লগটা, আমি জানি না ভালো লেগেছে কি খারাপ লেগেছে, কিন্তু অনেস্ট একটা ব্লগ। তো আমি বলবো না যে যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে, কারণ আজকের ব্লগটার মধ্যে সত্যি ভালো লাগার মতো তেমন কিছু ছিল না। বাট যাই হোক, যাই ছিল রিয়ালিটি ছিল, এবং একটা মানুষের জীবনের মধ্যে যেরকম ভালো দিকটা থাকে সেরকম খারাপ দিকও তো থাকে, যেরকম ভালো দিন যায় সেরকম খারাপ দিনও যায়। তো আজকে আমার একটা খারাপ দিনই কেটেছে বলতে পারো। তো যাই হোক, যদি আমার ভিডিওস তোমাদের ভালো লাগে তাহলে আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে আগামীতে ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকে সত্যি কথা বলতে গেলে আমার কথা জড়িয়ে যাচ্ছে, কারণ মন মেজাজ অত্যন্ত খারাপ। আজকের জন্য বেশি কথা বলছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। টাটা, আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভোরে, অন্য কোনো সকালে, অন্য কোনো আলোয়, অন্য কোনো ব্লগ নিয়ে। দেখা হচ্ছে। সাইনিং।